বাবা দেখলেন আমাদের নৌকার ওই মাঝিটাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। বাবা চিৎকার করে ওই লোকটিকে মাঝি মাঝি করে ডাকতে থাকলেন, কিন্তু তার কোনো হদিশই মিলল না। অনেক কষ্টে বাবা নৌকাতে উঠে এলেন। আমরা দেখলাম এখানে যে কিছুক্ষণ আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তার কোনো চিহ্নই নেই, এমনকি কারোর কোনো টু শব্দটিও পাওয়া যাচ্ছে না। আমরা প্রচন্ড ভয় পেলাম। আমার বাবা নৌকার বৈঠা বাইতে পারতেন না, তবুও বৈঠাটি হাতে নিয়ে অনেক চেষ্টার পর নৌকাটি তীরে ভিড়ালেন। ওই রাতে আমরা কোনো এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের কিছু লোক আমাদেরকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এলেন। তারা জানতে চাইলেন আমরা এখানে কেন, আমরা এখানে কি করছি, আমরা কোথাও যাব কিনা। বাবা ওনাদেরকে সবকিছু খুলে বললেন যে এই ঘটনা। ওদের ভেতর একজন বললেন যে আজ থেকে প্রায় 1 বছর আগে ওইখানে এক বরযাত্রীবাহী নৌকা নাকি ডুবে গেছিল। সেই নৌকার সব যাত্রী নাকি মারা গেছিল, শুধু মাঝি বেঁচে ছিল। ওই মাঝি আবার ওই মৃতদের গা থেকে গহনা টহনা ইত্যাদি চুরি করে বাড়ি চলে আসছিলেন। হঠাৎ পথের মাঝেই কোনো এক কায়দায় সেও নাকি মারা যায়। কে কিভাবে যে মাঝিকে মেরে রেখে গেছিল তা কেউ বুঝতে পারিনি। ওই মাঝির বাড়িটাও নাকি ওই গ্রামেই ছিল। ওই সমস্ত কথা শুনে আমরা প্রচন্ড ভয় পেলাম, আর রাতে নৌকায় যাতায়াত করবার শখ চিরকালের মতো হারিয়ে গেল। আজও সেই দিনের কথা আমার চোখে ভাসে। সেই আর্তনাদ, হাহাকার আমার কানে মৃদু সুরে বাজতে থাকে। বাবা আর বেঁচে নেই, কিন্তু সেই করুণতা, নিঃসঙ্গতা, অসহায় মুহূর্তটা আজও আমার মাঝে দাগ কেটে রেখে যায়। আজও মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে দিয়ে যায়। ঘটনাটি ঘটেছিল খুলনার কোনো এক গ্রামে, আর নদীর নাম ছিল পশুর নদী। আজও হয়তো ওরকম রাতে দেখা মিলতে পারে কোনো একটি বরযাত্রীবাহী নৌকা। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। পরবর্তী দিন আরো এক নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শামীম। ততক্ষণ শুনতে থাকুন ভূত.com। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. এবারের কাহিনীটি একটি বাইক নিয়ে। দুটোই কিন্তু আমাদের যানবাহন, রাইট? নৌকা যেমন ঠিক তেমনি একই সাথে আমাদের যাতায়াতের মাধ্যম আর কি। তো আমরা একটু আগে যে নৌকার ঘটনাটি শুনলাম সেটি নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি ভালো লেগেছে। দেখুন এবার বাইকের ঘটনাটি কেমন লাগে। আমাদের কাছে আরও অনেক বেশি ঘটনা আছে, এবং আমরা যদি সময় পাই তাহলে এই এপিসোডের শেষে হয়তো আফনান ভাই একজনকে ইন্টারভিউ করেছিলেন, সেই ঘটনাটি হয়তো আমি দিয়ে দিতে পারি। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকুন এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আমাদের সাথে Voot.com-এর সাথে আপনারা অনেক বেশি এনজয় করবেন। চলুন চলে যায় আমাদের পরবর্তী ঘটনায়। লিখতে ভুলবেন না আমাদেরকে www.facebook.com/russell.shadhin এই অ্যাড্রেসে, এবং আমাদেরকে ইমেল করতে ভুলবেন না russell.voot.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি Voot.com-এর সাথে আজকের পুরো সময়টা ভয়ঙ্কর আনন্দে কাটবে। চলুন শুনে আসি পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং আপনার সকল লিসেনার অনেক অনেক ভালো আছেন, এবং আমি সব সময় ব্যক্তিগতভাবে সেই দোয়াই করি। তো আমি যখন থেকে আপনি ভূত FM করতেন সেই তখন থেকেই আমি আপনার একজন নিয়মিত লিসেনার, এবং আজও পর্যন্ত যখন ভূত FM শেষ হয়ে গেছে তারপর থেকে আমি আপনার Voot.com-এর একজন নিয়মিত শ্রোতা। তো আমি কখনো কোনো ঘটনা আপনাকে পাঠাইনি, এটি হচ্ছে আমার প্রথম ঘটনা। আমি কোনো ঘটনা পাঠাইনি কারণ এই যে আমি এই ভূত প্রেত কিংবা অস্বাভাবিক কোনো ঘটনা একদমই বিশ্বাস করতাম না। কিন্তু মাত্র কয়েকদিন আগে, এই সপ্তাহখানেক আগে আমার সাথে ঘটে গেল এই অমীমাংসিত একটি ঘটনা। তাই আমি মনে করলাম যে
রাসেল ভাইয়ের সাথে এই ঘটনাটি শেয়ার করা উচিত, তাই আমি আপনাকে ঘটনাটি পাঠালাম। এবং আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি ঘটেছিল মাত্র 7 দিন আগে। বলে রাখা ভালো, আমি কিছুদিন আগেই একটি নতুন বাইক কিনি এবং বাইকটি প্রথম সার্ভিসিং করানোর জন্য আমি আমার জেলা শহরে চলে যাই এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে একটি ব্রিজ রয়েছে। আমি বলছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার একটি ঘটনা। তো আমি যখন মানিকগঞ্জ থেকে আমার বাইকটি সার্ভিসিং করে নিয়ে আসছিলাম, সেদিন ছিল ঝুম বৃষ্টি এবং আকাশটা কেমন যেন মেঘলা ধরনের ছিল। এমন ঝুম আবহাওয়া আমি খুব কমই দেখতে পেয়েছি। তার মধ্যে আমার গাড়ির কাজটি করাতে করাতে তখন একদম দুপুর হয়ে যায়। তো দুপুরবেলায় আমি যখন আসতেছিলাম তখনও আমার জেলা শহরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কিন্তু আস্তে আস্তে যখন আমি সেই ব্রিজের কাছে আসি, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে যখন আমি আসি, তখন এমন পরিমাণে রোদ আমি লক্ষ্য করি যেন পিঠ যেন আমার চলে যাচ্ছে। তো আমি আমার জেলা শহর থেকে রওনা হই 11টার সময় এবং আমি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে এসে পৌঁছাই প্রায় 1টার সময়। তখন প্রচুর রোদ উঠেছিল এবং আমি আমার বাইকের একটি পেপারস আমার পকেটে রেখে নিয়ে আসছিলাম। তো যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে এসে আমার কেন যেন মনে হলো আমার পকেট থেকে কি যেন পড়ে গেল। তো আমি বাইকটি স্টার্ট বন্ধ করলাম এবং স্ট্যান্ড করলাম এবং পিছনের দিকে একটু হাঁটলাম যে দেখি আমার কি পড়লো। আমি লক্ষ্য করলাম যে আমার প্যান্টের পকেটে আমার সেই বাইকের পেপারসটি নেই। অর্থাৎ পেপারসটি বলতে বাইকের যে একটি ইউজার ম্যানুয়াল বুক থাকে যেটি দিয়ে বাইক ফ্রি সার্ভিসিং করানো যায়, সেই পেপারসটির কথা বলছি আমি। তো আমি লক্ষ্য করলাম যে আমার সেই পেপারসটি আমার পকেটে নেই, কিন্তু আমার ওখানেই মনে হয়েছিল যে কি যেন এখানে পড়লো। তো আমি অনেক খুঁজলাম কিন্তু আমি আমার পেপারসটি খুঁজে পেলাম না। তো আমি মনে মনে ভাবলাম যে আমি আমার বাইকের প্রথম সার্ভিসিংটা ফ্রি করালাম, বাকি আমার 3টে ফ্রি সার্ভিস পাওয়ার কথা, কিন্তু সেটা তো আমি পাবোই না। তো একটু খুঁজে দেখি। তো আমি কি করলাম, বাইক নিয়ে আবার আমার জেলা শহরের দিকে একটু ব্যাক করার চেষ্টা করলাম। অনেক দূর পর্যন্ত গেলাম কিন্তু না, আমি আমার সেই বইটিকে কোথাও খুঁজে পেলাম না। তো আমি আবার বাসার দিকে ফিরে আসলাম এবং যেখানে মনে হয়েছিল যেখানে কিছু একটা পড়েছে সেখানে আমি আরেকবার খুঁজে আসলাম, কিন্তু সেখানে আমার বইটি পেলাম না। উল্লেখ্য, আমি সেই বইটি আমার প্যান্টের পকেটে ঢুকিয়ে তারপর আসছিলাম। তো আমার প্যান্টের পকেটে আমি আরও কয়েকবার চেক করলাম, আমার প্যান্টের পকেটেও সেই বইটি ছিল না। তো আমি সেদিন অনেক বিভ্রান্ত হয়ে বাসায় চলে আসলাম যে আমি আমার বইটি হারিয়ে ফেলেছি এবং আমি আর কখনো ফ্রি সার্ভিস পাবো না। তো আমি বাসায় আসার পর আমার শার্ট প্যান্ট এবং বাইকটি আবার পানি দিয়ে ধুয়ে বাইককে ঠিক জায়গায় রেখে দিলাম এবং আমার প্যান্টগুলো শুকাতে দিলাম। তো তারপরের দিন কোনো একটা কাজে আমাকে আবার আমার জেলা শহরের দিকে রওনা হচ্ছি, আমাকে আবার যাওয়া লাগবে। এমনকি আরও খোঁজ নিতে হবে যে বইটা আমি কোথায় রেখেছি কিংবা কি করেছি। তো প্রথম দিন যেখানে ঘটনাটি ঘটেছিল, যে আমার মনে হয়েছিল যে এখানে হয়তো কিছু একটা পড়েছে, আমি খোঁজ করেছিলাম, আমার বইটি পেলাম না। তো দ্বিতীয় দিন যখন আমার জেলা শহরের দিকে যাচ্ছি, ঠিক দুপুর 1টায় সেই ব্রিজের কাছে যাওয়ার পর মুহূর্তে আমার আবারও মনে হলো যে আমার পকেট থেকে কি যেন পড়ে গেল। এবার আমি আবারও বাইকটি স্টার্ট বন্ধ করলাম এবং
খেয়াল করতে থাকলাম যে কি পড়লো আমার বাইক থেকে। তো খোঁজাখুঁজি করার পর দেখলাম যে সেই আমার যে গতদিন হারিয়ে যাওয়া যে বইটি ছিল, সেই বইটি রাস্তার মধ্যে পড়ে রয়েছে। আমি বুঝতে পারলাম না, সেদিন আমি অনেক খোঁজাখুঁজি করেছি, সেখানে আমার বইটি আমি কখনো খুঁজে পাইনি। পরের দিন একই জায়গায় আবার আমার কেন যেন মনে হয়েছিল যে এখানে আবারও কিছু একটা পড়লো। তখন আমি ঘুরে দেখি আমার বইটি আমার কাছ থেকে পড়লো। আমি খুঁজে অবাক হয়ে গেলাম এবং আমি ঘটনার কোনো কুল কিনারা করতে পারলাম না যে কেন এমন হলো। গতকাল ঘটনা ঘটলো, গতকাল পড়লো, তখন খুঁজে পেলাম না, কিন্তু আজকে আমি আবারও মনে হলো যে পড়লো। উল্লেখ্য যে সে সময় আমি অন্য একটি প্যান্ট পরেছিলাম, যে প্যান্টের পকেটে কিংবা অন্য কোথাও সেই বই যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো তারপর আমি গাড়ি স্টার্ট করে বইটি তুললাম, দেখলাম যে হ্যাঁ, এটা তো আমার বই। কিন্তু সেই বইটি পরের দিন একই জায়গায় কিভাবে গেল বা কেন গেল আমি কিছুই বুঝতে পারলাম না। উল্লেখ্য যে যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে কোনো বাড়িঘর ছিল না, দুই দিকে ফাঁকা জায়গা এবং সেই ব্রিজের নিচে অনেক পচা মাছের গন্ধ আমি লক্ষ্য করেছিলাম। আমি জানি না ঘটনাটি কী ঘটেছিল, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আমি আজও করতে পারিনি। এমনকি আমি অনেক ভয়ও পেয়েছিলাম যখন দেখলাম একই জায়গায় আবারও একই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। রাসেল ভাই, ঘটনাটি বিশ্বাস করবেন কিনা জানি না। আপনার যদি ভালো লাগে ঘটনাটি, তাহলে আপনাদের সব লিসেনারদেরকে শোনানোর সাহায্য করবেন। ভূত.com-এর সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ঘটনাটি বলছিলাম মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলা থেকে। ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আফনান ভাইয়ের ঘটনা শুনতে কার না ভালো লাগে। আমি চেয়েছিলাম ঘটনাটি শেষে দেব, তবে তার আগেই এখনই আমি ভাবছি আফনান ভাইকে নিয়ে আসলে কেমন হয়। আপনারা নিশ্চয়ই বিপ্লবদার সাথে পরিচিত ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন কারণে, কারণ আফনান ভাই যখন রাজবাড়িতে ছিলেন তখন তাকে নিয়ে বেশ কিছু কথা তিনি শেয়ার করেছিলেন এবং এই ঘটনাটি কিন্তু সেই লাশ কামালের ঘটনার সাথে রিলেটেড সামহাও। সুতরাং আপনারা যারা লাশ কামালের ঘটনা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটা অনেক বেশি পরিচিত মনে হবে এবং এই ঘটনা আরও একটা দৃষ্টিকোণ থেকে আপনি শুনতে পারবেন বা আপনার ভালো লাগবে আশা করি। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন তো সব কিছুই খোলা এবং আমরা অনেকেই অফিস করছি এখন নিয়মিত। আমি বলবো যে আপনারা অফিস করেন যাই করেন না কেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অনেক রকমের জীবাণুই বাতাসে ঘোরাফেরা করতে পারে, কিন্তু আমরা যদি সচেতন না থাকি তাহলে যে কোনো জীবাণু আমাদের আক্রমণ করতে পারে। তো আমরা এই যে ভাইরাসের কথাটি বলছি, সেটা থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেদের সাবধান থাকা এবং এটাকে কোনোভাবেই হালকাভাবেও নেবেন না বা এটাকে খুব সিরিয়াসলি এটা নিয়ে যে খুব চিন্তায় পড়ে যেতে হবে এরকম কিছু আমি বলছি না। কিন্তু স্বাস্থ্যবিধি মানলে কোনো ব্যাপার না, যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে খুব সমস্যার কথা। আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে যে চাওয়াটা সেটা জানিয়ে দিলাম। এখন চলে যাব ঘটনায়। চলুন শুনে আসি আমরা বিপ্লবদার ঘটনাটি। আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আজকে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটিও কিন্তু আমার নিজের মুখে আমি শেয়ার করব না, এটি যার সঙ্গে ঘটেছে তিনি নিজেই আপনাদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা জেনে ভালো লাগবে। এই ঘটনাটি কিন্তু লাশ কাটা ঘরের একটি ঘটনা। ঘটনাটি যার সঙ্গে ঘটে তিনি আমাদের বিপ্লবদা, যার বাড়ি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকার বিবেকানন্দ পল্লীতে। কোনো একটা কারণে উনি সেদিন লাশ কাটা ঘরে গিয়েছিলেন, কারণ ওই দিন ওনার একজন বড় দাদা, যিনি সাধারণত এই কাজটি করেন, ওই দিন উনি ছিলেন অসুস্থ থাকার কারণে যেহেতু উনি একা যেতে পারছিলেন না, এজন্য বিপ্লবদাকে তিনি সাথে নিয়ে যান। এবং লাশ কাটার ঘরে কিন্তু অনেকগুলো প্রসিডিউরস থাকে,
এই প্রসিডিউরসগুলো মেনটেন করতে হয়, কিন্তু উনি অসুস্থ থাকার কারণে যেহেতু উনি হয়তো ওই প্রসিডিউরসগুলো মেনটেন করতে পারবেন না বলে ধারণা করেছিলেন এবং কাজেরও প্রেশার ছিল, এই জন্য বিপ্লব দাকে সাথে নিয়ে যান। আর বিপ্লব দা যখন সাথে যান, সেখানকার দৃশ্য দেখার পর থেকেই ওনার সঙ্গে ঘটনাটির সূত্রপাত ঘটে। বিপ্লব দা এখন নিজের মুখে সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। বিপ্লব দা কেমন আছেন? আমি ভালো আছি। দাদা, আপনি শুরুতে যেটা বলছিলেন আমি তো অনেকটা বলেই দিলাম। লাশকাটা ঘরে যাওয়ার পর আপনি সেখানে কি দৃশ্যটা দেখেছিলেন? আপনি তো দাদার সঙ্গে, আপনার দাদার সাথে গেলেন সেখানে, হ্যাঁ। কারণ সেই কাজটি করে। আচ্ছা। আপনি যখন ওই দিন গেলেন তার সাথে, সেখানে আসলে ওই লাশের দৃশ্যটা কেমন ছিল? লাশের দৃশ্যটা একটু অন্য ধরনের ছিল। এখন থেকে 6 মাসের মতো, 6-7 মাস আগে দৌলদিয়া ঘাটের পতিতালয়ের আচ্ছা, একটা লাশ নিয়ে আসছিল। যে নিয়ে আসছিল ড্রাইভার, তার নাম হচ্ছিল কালাম। কালাম ভাই, হ্যাঁ চিনির কালাম ভাইয়ের স্টোরি লিসেনাররা শুনবেন অবশ্যই। এই কালাম ভাই লাশটা নিয়ে আসে। লাশের ওই ক্রিজ দিয়ে স্টেপ করা ছিল গলায়, মানে কোপ মারা হয়েছিল না এটা এক ধরনের চাকুর মতো। আচ্ছা, ক্রিজ পেঁচানো, হ্যাঁ ক্রিজ বলে। ওটা দিয়ে এই 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 গলার নলির যে ইটা মেন লাইনটা, মানে যেটা আমরা শ্বাসনালী যেটা আমরা বলি, ওই শ্বাসনালীর মানে এপার থেকে ওপার করে দিছিল পুরা সম্পূর্ণটাই। তো ওই ঘটনা ঘটার পরে তো লাশটা যখন নিয়ে আসা হয়, আমি ভিতরে গেছিলাম। ভিতরে যাই দেখি যে লাশটা মানে আঘাত তার ওইভাবে, মানে ওই ক্রিজ দিয়ে আঘাত করা তার, মানে শরীরের অন্য কোথাও। না না না, কিন্তু এখানে একটা মূল বিষয় হচ্ছে যে আমি আমার জীবনে বহুত সুন্দর মেয়ে দেখছি। আচ্ছা, ওই রকম সুন্দর মেয়ে আমি দেখি নাই। মানে ওই ডেড বডি যেটা মানে আসলে আমি যে এখন বলতেছি মনে হচ্ছে আমার পাশে মনে হয় ও দাঁড়িয়ে হয়তো বা বসে হয়তো আমার কথাগুলো শুনতেছে। আমার এখনো দেখেন ভাই, আমার এখনো খুব খারাপ লাগতেছে, জানেন না। আমি ওই দিনের কথা আমি আজও বলতে পারবো না। তখন বেলা 2:30 থেকে 3টা 3:30 মতো বাজতেছিল। মানে দিনের বেলা, রাতের বেলা? রাতের বেলা না, দিনের বেলা। যাই হোক, লাশটা যখন আমার দাদা পোস্টমর্টম করে, আমি একদম স্টেপ ওখানে দাঁড়ায় আছি, কিন্তু আমার নজরটা মানে সম্পূর্ণ ওই ফোকাস ছিল ওই লাশের গায়ের উপরে। হ্যাঁ, এত সুন্দর মেয়ে আমি আসলে কখনোই দেখিনি। কিন্তু তাকেই কিন্তু হত্যা করা হয়েছে। হ্যাঁ, তাকে হত্যা করে। কিন্তু যে মানুষ বলে না যে রূপের যদি বর্ণনা করা হয় তাহলে কম পড়ে যায়, তো ঠিক সেরকমই হয়েছিল ওই দিন। তো ওই লাশটা যখন পোস্টমর্টম হয়ে যায়, হওয়ার পরে আমি সুস্থভাবে মোটামুটি বাসায় চলে এসে খাওয়া দাওয়া করি, রেস্ট নেই। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন আমি ঘুমোইতে যাই, তখন ঘুমানোর সময় যখন আমি চোখটা মানে এক সাইডে যখন ঘুরি, মনে হচ্ছিল যে সে আমার সামনে শুয়ে আছে ওই অবস্থায়। মানে ওই লাশটা? হ্যাঁ, ওই লাশটাই। মানে আমি ওই দিনটা মানে ওই সময়ের মানে আমি চিকুরবারে উঠছিলাম, আমার সম্পূর্ণ শরীর মানে ঠান্ডা হয়ে গেছিল, এমন অবস্থা যে আমি তো তারে দেখে আসছিলাম লাশ কাটা করে শোয়া অবস্থায়, সে আমার বাড়ির পাশে কিভাবে করে। দাদা, ওই যখন আপনার বিছানায় যখন ওই ডেড বডিটা আপনি দেখলেন, তো দেখার পর ওই যে সে যখন আহত অবস্থায় ছিল, তার গলায় যেহেতু স্টেপ করা হয়েছিল, তো আপনি যখন দেখেছেন তখন কি মানে ওই অবস্থায় ছিল, নাকি তাকে জীবন্ত অবস্থা আপনি দেখেছিলেন? না, আমি তাকে ওই অবস্থায় দেখছিলাম, মানে ঠিক হুবহু ওই লাশ। হ্যাঁ, সেম, মানে কোনো 19-20 না, একদম সেম। ওইরকমই স্টেপ, ওইরকমই সুন্দর। হ্যাঁ, চোখটা হালকা হালকা খোলা, অনেক সুন্দর, ওইরকম দেখছিলাম। দেখার পরে অমনটাই। হ্যাঁ, অমনটাই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মানে লাশটা তো সোজা শুয়েছিল, আমি যখন ঘুরছিলাম তখন সে কিন্তু আমার দিকে ঘুরছিল।
ঘুরে আচ্ছা তাকাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি যখন এক পাশে ঘুরে গেলেন, হ্যাঁ মানে আমরা যখন- লাশটাও হ্যাঁ আমরা যে সোজা হয়ে ঘুমাই, জি। যেরকম আমরা সোজা হয়ে ঘুমাচ্ছি, মানুষের ইচ্ছা হলে যে না সোজা হয়ে ঘুমাচ্ছি, আরেকদিকে কায়ত হই। ওই যখন আমি আরেকদিকে কায়ত হই, দেখি যে লাশটা আমার সামনে সেম ভাবে শুয়ে আছে। কিন্তু মানে আমি যখন দেখি তাকে ভালো করে, তখন দেখার পরে ও আমার দিকে এভাবে করে মুখ ঘুরায়, মানে লাশ যেরকম বডিটা শোয়া রাখে, ওই আরেক দিকে সে মুখ ঘুরায় আমার দিকে তাকায় রয়েছে। আমি তো ওটা দেখে আমি আমার মানে পৃথিবীর সবকিছু ভুলে গেছিলাম। আসলে এটা একবারে মানে একটা লাইফের কঠিন একটা ব্যাপার আমার দ্বারা, মানে আমি ওই জিনিস আজও বলতে পারি না। দাদা এখনো কি সেটা আপনি মাঝে মাঝে ফিল করেন, বা একা যখন থাকেন, বা যদি রাত্রে কোথাও যান, বা কখনো স্বপ্নের মধ্যে, জিনিসটা কি এখনো আপনার ফিল করেন? এখন আবার মাঝে মধ্যে ফিল হয়, কিন্তু আসলে ফিল হইলেও ওই যে মানে আসলে সাহস তো করতে হবে, মনের তো একটা বল থাকতে হবে। আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তো আমার যে কোনো একটা ক্ষতি হইতে পারে। এখানে মনে করি না ওটা কিছু না, ওটা কোনো ব্যাপার না, ওটা কিছু না। হ্যাঁ, কিন্তু তারপরেও ভয় তো আসলে অন্তর থেকে মন থেকে তো ছাড়ে না, এটা ধরেই রাখে। দাদা একটা বিষয়, সেটা হচ্ছে এমনও তো হতে পারে যে আপনি যখন ওই ডেড বডিটা দেখেছিলেন, আপনি চিন্তা করেছিলেন যে এত সুন্দর একটা মানুষকে কিভাবে হত্যা করা হলো। এরকম যখন চিন্তা থেকে, এমনও তো হতে পারে সেটা আপনার মাথার মধ্যে এটা বসে গিয়েছিল, সেটা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু আপনি যখন ঘুমের সময় সেটা বাস্তবেই দেখছিলেন, এবং আপনি যখন একপাশে কাত হচ্ছিলেন, ডেড বডিটাও আপনার দিকে কাত হয়ে যাচ্ছিল। এটা তো আসলে হ্যালুসিনেশন বা চোখের শুধু দৃষ্টিভ্রম হওয়ার কথা না। এমনও তো হতে পারে যেটা তো শুধু দৃষ্টিভ্রম, এমন নয় যে মানুষের মাথার মধ্যে একটা বিষয় কাজ করছে, আমরা তখন অনেক সময় জিনিসগুলো দেখি। কিন্তু আপনি যেটা দেখে আসলেন, নর্মালি যেহেতু আপনি দেখা যাচ্ছে যে আপনাকে যেহেতু আপনার দাদা সেখানে নিয়ে গিয়েছিল, নর্মালি আপনার সাহস না থাকলে কিন্তু আপনাকে তার ওখানে নিয়ে যাওয়ার কথা না। আপনাকে সাহসী মনে করেন বিধায় উনি নিয়ে গেছেন। আর যখন আপনি এত সাহসী হওয়ার পরেও আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে এই ঘটনাটা যখন আপনার সাথে ঘটলো, তখন মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা ডেফিনেটলি অবশ্যই ওই জায়গা থেকে সে আসছিল, কোনো একটা বিষয় আপনার সঙ্গে চলে আসছে, চলে আসছে, হ্যাঁ চলে আসছে, চলে আসছে। চলে আসছে। না চলে আসলে আর না যদি না আসতো, বা ও যদি আমার সাথে যদি না চলে আসতো, তাহলে সে আর আমার দিকে ঘুরে তাকাইতো না, সে সোজাই শুয়ে থাকতো। মানে আমি ঘুরছি, সেও আমার দিকে মানে এইভাবে করে এক সাইড হয়ে সে আমার দিকে তাকায় রইলো। এক্স্যাক্টলি, কারণ কি যদি শুধু দৃষ্টিভ্রম হতো, আপনি শুধু পাশে তাকে শোয়া দেখতেন। কিন্তু যেহেতু আপনি এক পাশে কাত হচ্ছেন, সেও ওই পাশে কাত হয়ে যাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু সে ডেড বডি, কোনো কথা বলছে না, কিছু করছে না। তার মানে এটা শুধু দৃষ্টিভ্রম আমার মনে হচ্ছে না, এটা সত্যি সত্যি আপনার সঙ্গে একটা প্যারানরমাল একটা ঘটনা আপনার সঙ্গে ঘটেছে। এখানে আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে আমি ওটা দেখতে যাই, আমার ভাইয়ের সাথে আমি মাঝে মধ্যে লাশকাটা ঘরে যাই দেখতে। কিন্তু লাশকাটা ঘর থেকে যখন আমি আসি, আমার একটা অভ্যাস যে আমি যখনই গোসল করি, আমার ওয়াইফ যদি গামছা নিয়ে যদি দাঁড়ায় থাকে বা একটু কথা বলে, কথা বলি, গোসল করি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যে একজন আমার সামনে দাঁড়ায় রইলে আমি গোসল করতেছি, কথা বলতেছি, গল্প করছি, এই গল্প ওই গল্প করতেছি। কিন্তু আমি এটা একবার না, আমি এটা বহুবার ট্রাই করছি। আমি যখনই মাঝে মধ্যে যাই লাশকাটা ঘরে, দাদা আমাকে যখনই নিয়ে যায়, আমি একটা জিনিস ফলো করি। আমি যখন ওইখান থেকে আসি, যখন আমি গোসল টোসল করি, হ্যাঁ, বা ওই যে মানুষের একটা ভয় থাকে, একটু আগুনের ছ্যাক দেয় হাতে, একটু গায়ে থুতু দিয়ে দেয়, আমি কিন্তু এগুলো দেই না, ডাইরেক্ট ঘরে চলে আসি। আসে যখন গোসলটা দেই, তখন আমার ওয়াইফ বলে যে তুমি লাশকাটা ঘর থেকে আসছো, দেখো এই দেখো, এই যে আমার মাথা ব্যথা করতেছে, এই যে আমার, এই যে দেখো আমার 2 হাত ব্যথা করতেছে, তোমার সাথে কেউ না কেউ আসে। আসলে অপমৃত্যুগুলো তো একটা অন্য রূপ ধারণ করে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু জন্ম মৃত্যু, এটা তো সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার একটা দান। আমাদের জন্ম যখন দিচ্ছে, মৃত্যুর একটা সময়সূচি দিয়ে দিচ্ছে, সে সময় সেই সূচিতেই আমরা মরবো। কিন্তু এর আগে মানুষ আত্মহত্যা করে নেয় বা গলায় ফাঁসি নেয়, বিষ খায়, এই যে যন্ত্রণা, এই যে মারা যায়, এটা তো সে জীবনে কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। কারণ আছে, কেন যাইতে পারবে না? যে সে তো আল্লাহর কোনো আল্লাহর কোনো কথাই সে এই পৃথিবীতে থেকে রাখলো না বা মানলো না। কেননা যে তার একটা জন্ম দেওয়া হয়েছে, তার অমুক টাইমে অমুক ডেটে তার মৃত্যু ছিল।
এর আগে সে হয়তোবা কোনো কারণবশত সে গলায় হয়তোবা ফাঁস নিচ্ছে, এটা তো অপমৃত্যু হয়ে গেল। আসলে অপমৃত্যুগুলো প্রচন্ড ভয়ানক হয়, ভয়ানক হইতে ভয়ানক। লিসেনারদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে দাদাকে ওনার দাদা নিয়ে যান, কারণ ওনার দাদা আসলে শিক্ষিত নন। কারণ পোস্টমর্টেম করার পরে কিছু কিছু পেপারসে কিছু তথ্য, কিছু সূত্র নাম্বার লিখে দিতে হয়। তো যেহেতু উনি এডুকেটেড নন, তো মাঝে মাঝে দাদা যদি ফ্রি থাকে, মানে বিপ্লবদা যদি ফ্রি থাকে, তখন ওই কাগজগুলোর কিছু প্রসিডিউরস মেনটেন করার জন্য যাতে করে কিছু জিনিস, কিছু সূত্র নাম্বার ফেলে দিতে হয়, যার কারণে তাকে মাঝে মাঝে রিকোয়েস্ট করে নিয়ে যান। আর ওই সুবাদে সেখানে মাঝে মাঝে তার যাওয়া হয়, এবং সেইখান থেকেই আসলে আমরা দাদার ঘটনাটা আমরা পেলাম। দাদা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে যারা সাধারণত লাশগুলো কাটেন বা যারা এই প্রফেশনটাতে থাকেন, সাধারণত আমরা দেখি সারা বাংলাদেশে বিভিন্ন মর্গ যেগুলো আছে সেখানে কিছু মানে এই লাশ কাটার কাজগুলো হয়। আচ্ছা, যারা সাধারণত এই কাজটা করেন, আমরা কিন্তু সামাজিকভাবে তাদেরকে একটু ডিফারেন্ট চোখে দেখি। তো এই বিষয়ে দাদা আপনার কোনো মন্তব্য আছে কিনা, যদি লিসেনারদেরকে বলতে? আচ্ছা, মন্তব্য বলতে আসলে আমিও মানুষ, আর যে মারা যায় আসে, মানে যার মৃত্যু হয়ে গেছে বা যার নামে সুরতাল করা হয়েছে, যার নামে মামলা করা হয়েছে, সেও কিন্তু মৃত্যু অবস্থায় লাশ কাটা ঘরে আসে। তাহলে এক মানুষ হয়ে আরেক মানুষের গায়ে ছুরি চালানো, তার বুক ফেলে দেয়, হার্ট, লিভার, কিডনি, মাথা ফাটায়, সবকিছুই দেখতে হয়। যাই হোক, ডাক্তার যেখানে যেখানে যা উপদেশ দেয় সেগুলোই আমার এই বড় ভাই করেন। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করে, যে এই জিনিসটা মানে এই পোস্টমর্টমটা আসলে ড্রিঙ্ক ছাড়া কেউ করতে পারবে না। ড্রিঙ্ক তাকে করতে হবে, কারণ ড্রিঙ্ক না করে এই কাজটা আসলে করা সম্ভব নয়। আমার এখন এটা তো স্বাভাবিকভাবে যে একটা মানুষ হয়ে মানুষের বুকে ছুরি চালিয়ে দিচ্ছে, ভিতরের অর্গানগুলো বের করে ফেলছে, তো এই যে দৃশ্যগুলো স্বাভাবিকভাবে একটা মানুষ যখন নর্মাল সেন্সে থাকে, তখন তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে পারে, যে মানুষ হয়ে আর একটা মানুষের কিভাবে এই জিনিসগুলো বের করে ফেলবো। তখন আসলে যার কারণেই হয়তো বা তারা কিছুটা ড্রিঙ্ক করে নেন আর কি, এটাই আর কি। আসলে ড্রিঙ্ক করলে ব্যাপারটা, ভাইয়া এই পর্যন্ত 7-8 হাজার লাশ পোস্টমর্টম করছে, বাট কিন্তু উনি আজ পর্যন্ত ড্রিঙ্ক ছাড়া কোনোটাই করেনি। ড্রিঙ্ক যখনই উনি করে তখন ওনার সেন্স আর তখন কাজ করে না, তখন সে কারোর সাথে মানে সুস্থ মাথায় কারোর সাথে কথা বলে না। দাদা, আমরা কিন্তু ওই দাদার কথা বলতে চেয়েছিলাম, যে ওনার স্টোরিগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি বলছিলেন যে উনি আসলে আমাদের রেকর্ডিং বা এই টাইপের ইন্টারভিউ উনি দিতে পারবেন না, কারণ উনি ম্যাক্সিমাম সময় একটু ড্রাঙ্ক অবস্থায় থাকেন। আর আমি নিজেও দেখেছি ওনার সাথে কিছুটা কথা আমি দেখেছি, উনি কথা জড়িয়ে যায় ওনার। এই জন্য লিসেনার, আমরা আসলে এই বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত যে অরিজিনাল যিনি, তার একদম কথা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ উনি আসলেই কথা বলতে সক্ষম নন। এই কারণে সক্ষম নন, ওনার কথা জড়িয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। কিন্তু ওনার ছোট ভাই, তাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি মাঝে মাঝে সেখানে গিয়েছেন এবং ওনার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ওনার কথা আমি আপনাদেরকে শোনালাম। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার আরো অনেক ঘটনা আমরা পাবো, কারণ যেহেতু আপনি আপনাদের পাশেই এরকম ব্যক্তি আছেন এবং পরিচিতর মধ্যে আমরা জানি যে লাশ কাটা ঘর রিলেটেড অসংখ্য ঘটনা আমরা বিভিন্ন সময় শুনেছি, শুধু মানুষের মুখেই শুনতাম। আজ কিন্তু একদম ফার্স্ট আপনার কাছে শুনলাম, যিনি একদম সেখানে প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ করার পরে এখনো আপনি যখন বাসায় আসেন, ভাবির কথা বলছিলেন, যে তিনি কিন্তু খুব হারে হারে সেটা টের পান যে আপনার সাথে অবশ্যই কোনো জিনিস এসেছে। এটা সত্য, এটা সত্য। আমি মাঝে মধ্যে যখন ওখান থেকে আসি, তখন সে আমার সামনে আর আসে না, তখন বলে যে তুমি একবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসো। আমি গেলেই আমার দেখা যায় মাথা ব্যথা করে, হাত ব্যথা করে, হ্যাঁ, এক চোখ লাফায়, হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলোটা, তাহলে নিশ্চয়ই কেউ আসে হয়তো আমার গোসল দেওয়ার পরে, হ্যাঁ, গোসল দেওয়ার পরে হয়তো সে থাকে না, চলে যায়। আর
আমি গোসল মানে আসলে মানুষ যখন মানুষের প্রত্যেকটা মানুষের উচিত, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, যে যে ধর্মেরই হোক না কেন, মানে আমাদের ধর্মের কথা বলি, মানুষ যখন গোসল যখন করে বা হিন্দু শাস্ত্রের মধ্যে স্নান বলে, কেউ ছান বলে, কেউ আপনাদের ধর্মে মনে মুসলিম ধর্মে হয়তো বা গোসল বলে, তো যাই হোক যেটাই হোক একটাই তো বিষয়, জি আমরা যখন স্নান করি বা গোসল যেটাই বলি না কেন, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তার যে কোনো একটা নাম ধরে ডেকেই কিন্তু গায়ের উপরে জলটা ঢালি। এতে কি হয় জানেন? এতে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয়ে যায়, ফ্রেশ লাগে নিজের কাছে। হয়তোবা কোনো কিছু থাকলে হয়তোবা সে চলে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো ব্যাপার। তো লিসেনার, আসলে আমরা একটা বিষয় সৌভাগ্যবান, সেটা হচ্ছে যে দীর্ঘ অনেক সময় পর, মানে সত্যিকার অর্থে যাদের এক্সপেরিয়েন্স হয়েছে বা যাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা তো শুধু শুনি, কিন্তু সত্যিকার অর্থে এমন এক্সপেরিয়েন্সড পার্সনের কাছ থেকে আজকে আপনাদেরকে ঘটনা শোনাতে পারলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং আরো অনেক ব্যক্তিদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যাদের নাম ধরে আমরা গল্প শোনাই, আপনাদের ভালো লাগে, কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কথা আপনাদেরকে কখনো শোনাতে পারি না, যে তারা আসলে কিভাবে কথা বলেন, তাদের অনুভূতিটা কি। আমরা তাদের অনুভূতিটাকেই আপনাদের কাছে পৌঁছে দেই। আমাদের কথা আপনাদের ভালো লাগে, কিন্তু তাদের কথাও আপনাদেরকে শোনার দরকার, যে আসলে উনি কিভাবে কথা বলেন, উনি কোনটা দেখেছিলেন। তো লিসেনার, ভালো থাকবেন সবাই। আরেকটি স্টোরি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আবারও ফিরে এলাম আমি, রাসেল, এবং অবশ্যই জানাবেন যে বিপ্লবদার যে ঘটনাটি সেটা আপনাদের কেমন লেগেছে। এবং আফনান ভাই সবসময় নিজে ঘটনা বলেন, এবার তিনি কিছু মানুষের ইন্টারভিউ করেছেন। আমার মনে হয় যে বিপ্লবদার ঘটনাটি আপনাদের খারাপ লাগেনি। যাই হোক, এখন যেটা করবো সেটা হচ্ছে একটা খুব চমৎকার ঘটনা, যেটি আমার কাছে কোনো একটা কারণে ভালো লেগেছে, যে ঘটনাটির মধ্যে কেমন যেন একটা মানে অরিজিনাল একটা ইয়ে আছে আর কি। মানে উনি খুব চমৎকারভাবে বলেছেন। এখানে তার যেমন চাইল্ডহুড উঠে এসেছে, নানির সাথে তার সম্পর্ক সেটা যেমন উঠে এসেছে, অনেক কিছুই জড়িত, এবং সেই সাথে রহস্য তো আছেই। তো আমার মনে হয় সব মিলিয়ে এখন যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো সেটি হয়তো আপনাদের খারাপ লাগবে না। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক 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 বেশি আনন্দ দেবে। তো আমরা ঘটনায় যাওয়ার আগে আরও একবার বলতে চাই যে আপনি যদি আমাকে লিখতে চান তাহলে চলে যান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং সেই সাথে আমাদের ফেসবুকে যদি কিছু লিখতে চান তাহলে ভিজিট করুন www.facebook.com/russell.স্বাধীন। আমরা আসলে চেষ্টা করি সবচেয়ে ভালো ঘটনাগুলোই আপনাদের সামনে হাজির করার, এবং আপনারা যদি ঘটনা পাঠানো বন্ধ করে দেন তাহলে booth.com বন্ধ হয়ে যাবে, একদম পরের দিন থেকে একদম সোজাসুজি বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি অনুরোধ করবো যে বেশি বেশি করে ঘটনা পাঠান। এবং যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন এখনও, মানে আমি বলবো যে কোভিড চলে গেছে বা এরকম কিছু, কিন্তু আমি এইটা বলতে পারি আপনাদেরকে যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে এখন চাইলে স্টুডিওতে আসতে পারেন। মানে আই এম রেডি ফর দ্যাট। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম অ্যান্ড এখানে এসে ইউ ক্যান শেয়ার ইউর স্টোরি। তো এটা আপনারা ভেবে দেখবেন। যদি আপনারা আসতে চান ডেফিনেটলি আপনারা সেটা মেনশন করবেন একদম মেইলের ফার্স্টেই, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়ার পরে আপনি বলবেন যে আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চাই, বা একেবারে ফার্স্টে হেডলাইনেও দিতে পারেন যে আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চাই। এবং যারা স্টুডিওতে শেয়ার করবেন তারা অবশ্যই ফোন নাম্বার দিতে ভুলবেন না। আপনার ফোন নাম্বারটি নিয়ে আমরা যেটা করব, আপনাকে ফোন করব এবং আমাদের অ্যাড্রেস সম্পর্কে জানাবো, কীভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেটাও জানাবো, যাতে আপনারা খুব সহজেই এখানে এসে পৌঁছাতে পারেন এবং ঘটনাটি আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই দাদির ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের অসম্ভব ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। boot.com এর সকল শ্রোতাদের আমার শুভেচ্ছা। Booth FM এবং boot.com এর শুরু থেকে আমি আসছি এখন পর্যন্ত। তো
আমি সুমন, মালয়েশিয়া থেকে। আমার গ্রামের বাড়ি ব্রাউনবাড়িয়া। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি 2004 সালে ঘটে। আমার বয়স তখন 14 বছর। তো বলে রাখি, আমি নানার বাড়িতে ছোটবেলা লেখাপড়া করছি, নানার বাড়িতে ছিলাম। তো ঘটনাটা আমার নানু এবং আমি ফেসিং। আমার নানু